টোনা, আমাদের সম্বলে ঘরটা ছিল, এটাও ভেঙে গেল। এবার আমরা কোথায় থাকবো? আমাদের কাছে তো টাকাও নেই যে নতুন ঘর বানাবো। কি যে হবে এবার আমাদের, চিন্তায় যে কিছুই ভাবতে পারছি না। জনি, এত চিন্তা করো না। টাকা নেই তো কি হয়েছে, বনের গভীরে কাঁচা বাঁশ আছে, ওই কাঁচা বাঁশ কেটে এনে ঘর বানাবো আর আগের মতো থাকবো। টোনা, আমাদের বনের সব পাখির বাড়ি ইট পাথর দিয়ে বানানো, সেখানে আমাদের বাড়ি যদি কাঁচা বাঁশের হয় তাহলে পাখিরা অনেক কটু কথা বলবে। জনি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো। কে কটু কথা বললো আর কে কি বললো তা নিয়ে তো ভেবে লাভ নেই। তাই বলি কি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ঘর বানাবো, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি টোনা। বেশ, এবার চলো বনের গভীর থেকে কাঁচা বাঁশ কেটে আনি। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে টোনাটুনি বনের গভীরের দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওরা দুজন বনের গভীরে একটা বাঁশবাগানে চলে আসে। টোনা, এখানকার বাঁশগুলো তো অনেক চিকন, এগুলো দিয়ে ঘর বানালে তাড়াতাড়ি ঘর ভেঙে যাবে। তাই বলি কি, চলো মোটা বাঁশ খুঁজি। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার মনে হয় আরেকটু সামনে গেলেই মোটা বাঁশ পাওয়া যাবে। টোনাটুনি এসব বলে মোটা বাঁশ খুঁজতে সামনের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওরা দুজন একটা মোটা বাঁশবাগানের সামনে চলে আসে। এই বাঁশবাগানটার সবগুলো বাঁশই মোটা, এগুলোই ঘর বানানোর জন্য উপযোগী। চলো বাঁশ কাটা শুরু করি। বাঁশ কাটা শেষ, আর দেরি নয়। চলো টোনা, এবার বাঁশগুলো নিয়ে ঘর বানানো শুরু করি। ওরা দুজন বাঁশগুলো নিয়ে এসে সে বাঁশ দিয়ে বাড়ি বানাতে শুরু করে। এক পর্যায়ে অনেক পরিশ্রমের ফলে টোনাটুনি তাদের কাঁচা বাঁশের বাড়ি বানাতে সক্ষম হয়। যাক, বাড়ি বানানো শেষ, এবার নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবো, তাই না টুনি? হ্যাঁ টোনা, ঠিক বলেছো। চলো বাড়ির ভেতরে প্রবেশ করি। টোনাটুনি তাদের কাঁচা বাঁশের বাড়িতে প্রবেশ করে। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টোনাটুনিকে বলতে থাকে, টুনি, আমি কাজ করতে যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে, কেমন? কাকুলি তোতা, তোরা শুনেছিস টোনা আর টুনি একটা কাঁচা বাঁশের বাড়ি বানিয়েছে? তাই নাকি? এটা তো আমি আগে কখনো শুনিনি। আমাদের বনের সকলের বাড়ি ইট পাথরের তৈরি, আর ওরা কিনা বাঁশের বাড়ি বানিয়েছে। হা, 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 হা। বড্ড হাস্যকর। চলো আমরাও গরিব টোনাটুনির বাড়িতে গিয়ে ওদেরকেও একটু অপমান করে আসি। তোতা ঠিকই বলেছে, চলো চলো। আরে দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি মনে করে আর দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বাড়ির ভিতরে বসো। আমরা তোর মতো গরিবের কাঁচা বাঁশের বাড়িতে কখনোই বসবো না। তোর এই কাঁচা বাঁশের বাড়ি আমাদের বসার যোগ্য নয়। আমাদের বসার যোগ্য তো একমাত্র ইট পাথরের বাড়ি। কিরে টুনি, তোদের লজ্জা করেনি এরকম কাঁচা বাঁশের বাড়ি বানাতে? আমাদের তো ভাবতেই কেমন লজ্জা লাগছে যে আমাদের বনে এত এত ইট পাথরের বাড়ির মাঝে একটা নোংরা ছোট্ট কাঁচা বাঁশের বাড়ি আছে। দাদা, বাড়ি তো বাড়ি, সেটা কাঁচা বাঁশের হোক আর ইট পাথরের হোক। আজ আমরা গরিব বলে কাঁচা বাঁশের বাড়ি বানিয়েছি। ভবিষ্যতে যখন আমাদের টাকা পয়সা হবে তখন আমরাও ইট পাথরের বাড়ি বানাবো। হাসালি রে টুনি, হাসালি। তোরা যা গরিব, তোরা ভবিষ্যতে কোনোদিনও ধনী হতে পারবি না। তোদের জন্য এই কাঁচা বাঁশের নোংরা ছোট্ট বাড়িটাই ঠিক আছে। বামুন হয়ে চাঁদরে স্বপ্ন দেখে, সত্য সব। এই চলো সবাই এখান থেকে। ওরা তিনজন টুনিকে অপমান করে সেখান থেকে চলে যায়। টুনি ওদের তিনজনের অপমান সহ্য করতে না পেরে কেঁদে ওঠে। ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। এ কি টুনি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? টুনি, কান্না থামাও, শান্ত হও। কেউ কি কিছু বলেছে তোমাকে? হ্যাঁ টোনা, বলেছে। কাকুলি দিদিরা আমাদের বাড়িতে এসে এই কাঁচা বাঁশের বাড়ি দেখে অনেক অপমান করেছে। ওদের অপমান শুনে আমার অনেক খারাপ লেগেছে টোনা। শান্ত হও, আর কেঁদো না। আমি এক্ষুনি বাজার থেকে রং এনে আমাদের বাড়ি রং করব। তখন আর কেউ আমাদের রং করা বাঁশের বাড়ি দেখে অপমান করবে না, আর হাসাহাসিও করবে না। যেই কথা সেই কাজ। টোনা বাজার থেকে রং এনে তাদের বাঁশের বাড়িটা রং করে। এই দেখে বনের পাখিরা আরো বেশি অপমান আর হাসাহাসি করে। দেখ দেখ, বাঁশের বাড়ি আবার রং করেছে। কলাকে যতই পাশাপাশি করো না কেন, কলা কলাই থাকবে।
তোর পাশের বাড়িতে যতই রং কর না কেন, পাশের বাড়ি থাকবে। এটা একদম ঠিক বলেছো ময়ূরী দিদি। এভাবে ওরা সবাই টোনাটুনিকে অপমান করতে থাকে। টোনাটুনি চুপচাপ ওদের অপমান সহ্য করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বনে একটা বৃদ্ধা পাখি চলে আসে। এই বনের পাখিদের বাড়ি দেখে মনে হচ্ছে এরা সবাই অনেক ধনী। আমার তো বড্ড ক্ষুধা লেগেছে, যাই একটা পাখির বাড়িতে গিয়ে খাবার চাই। মারে, আমি অনেক ক্ষুধার্ত, দূর বন থেকে এসেছি এই বনে, আমাকে একটু খেতে দিবি? আমরাই পারি না খেতে, আর এই বুড়ি বলে কিনা খেতে দিতে। যা বুড়ি এখান থেকে, তোকে কোনো খাবার দিতে পারবো না। মারে, তাড়িয়ে দিস না, সামান্য একটু খাবার দে মা, আমি আশীর্বাদ করব তোকে। তোর আশীর্বাদ আমার লাগবে না, যা বুড়ি ভাগ এখান থেকে। কাকুলি বৃদ্ধাকে তাড়িয়ে দেয়। ক্ষুধার্ত বৃদ্ধা সেখান থেকে বিউটির বাড়িতে চলে আসে আর খাবার চায়। আর বিউটি রেগে বলতে থাকে, খাবার আছে, কিন্তু তোর মতো বুড়িকে দিব না। যে প্লেটে তোকে খেতে দিব ওই প্লেট তো নোংরা হয়ে যাবে। মারে, আমি কচু পাতায় খাবো, তবুও আমাকে একটু খেতে দে। বললাম না দিব না, যা তো চোখের সামনে থেকে দূর হ। বিউটিও বৃদ্ধাকে তাড়িয়ে দেয়। বৃদ্ধা অসহায় হয়ে সামনের দিকে চলতে চলতে পথের মাঝে থেমে যায় আর পাশে থেকে একটা কচু পাতা ছিঁড়ে বলতে থাকে, এবার যার বাড়িতে যাব তার কাছ থেকে এই কচু পাতাতে খাবার নিব, যেন প্লেট নোংরা হবে বলে কেউ আমাকে তাড়িয়ে দিতে না পারে। বৃদ্ধা এসব কথা বলতে বলতে টুনির বাড়ির সামনে চলে আসে আর টুনির কাছে খাবার চাইতে থাকে। মারে, বনের অনেকের কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউ খাবার দেয়নি। তুই আমাকে এই কচু পাতায় একটু খাবার দে না রে মা, বড্ড ক্ষুধা লেগেছে আমার। আহারে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি খাবার। বুড়িমা, কচু পাতায় খেতে হবে না, তুমি এই প্লেটে খাবার খাও। এই বলে টুনি বৃদ্ধার দিকে খাবার এগিয়ে দেয়। বৃদ্ধা তৃপ্তি সহকারে সেই খাবার খেতে থাকে আর নিমিষেই শেষ করে ফেলে। আর খাওয়া শেষে খাবারের প্লেটটা বৃদ্ধা বাঁশের ঘরের দেয়ালে রেখে দেয়। আর এই দেখে টুনি বলে, এ কি বুড়িমা, প্লেটটা ওখানে রাখলে কেন? আমার হাতে দাও। মারে, প্লেটটা এখানে একটু থাক, আমি চলে যাওয়ার পর তুই প্লেটটা নামিয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুই অনেক ভালো রে মা, বিধাতা তোর মঙ্গল করুক। এই বলে বৃদ্ধা চলে যায়। ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। টনি বৃদ্ধার রেখে যাওয়া প্লেটের দিকে তাকিয়েছিল, তাই দেখে টোনা বলে, এ কি টুনি, তুমি ওদিকে তাকিয়ে কি দেখছো? ওখানে তো কিছুই নেই, একটা প্লেট ছাড়া। প্লেটটা কি তো দেখছি ডোনা। কেন প্লেটটাকে দেখছো কেন? কি হয়েছে প্লেটের? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? শোনো, বুঝিয়ে বলছি। বৃদ্ধা চলে গেলে প্লেটটা নামাতে বলেছে, বৃদ্ধা তো এখন নেই, দেখি তো প্লেটটা নামিয়ে কি হয়। এই বলে টোনা বাঁশের ঘরের দেয়াল থেকে প্লেটটা যেই নামায়, সাথে সাথে প্লেট সোনার মোহরে ভর্তি হয়ে যায়। হায় হায়, এগুলো তো সোনার মোহর, কিন্তু এখানে মোহরগুলো এলো কি করে? ওগো, মনে হয় এই সব কিছুই বুড়িমার আশীর্বাদের ফল। আমার মনে হয় বুড়িমা কোনো সাধারণ পাখি নয়, বুড়িমা অলৌকিক পাখি। ঠিক বলেছো টুনি, ঠিক বলেছো। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা এই পাশের বাড়িটাকে ইট পাথরের বাড়ি বানাবো। ওরা দুজন বেশ খুশি হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। সোনার মোহরের সাহায্যে টোনাটুনি একটা বড় ইটের বাড়ি বানিয়ে ফেলে আর বেশ ধনী হয়ে যায়। টোনাটুনি রাতারাতি এমন ধনী হওয়ায় কাকুলি আর বিউটি ওদের বাড়িতে চলে আসে আর বলতে থাকে, কিরে টুনি, তোরা না অনেক গরিব ছিলি, তাহলে হঠাৎ এমন ধনী হলি কি করে? তোরা কি চুরি ডাকাতি করেছিস নাকি? না দিদি, চুরি ডাকাতি নয়, এক বৃদ্ধাকে সাহায্য করার ফলে আমরা ধনী হয়েছি। বৃদ্ধাকে সাহায্য করার ফলে মানে কি বলছিস? বুঝতে পারছি না, খুলে বলতো। আমি খুলে বলছি, শোনো তবে। টোনা ওদের সব ঘটনা খুলে বলে। সব শুনে কাকুলি আর বিউটি বেশ অবাক হয়ে যায়। ওই বৃদ্ধাকে খাবার খাওয়ানোর ফলে তোরা সোনার মোহর পেয়ে এমন ধনী হয়েছিস? হায় রে হায়, ওই বৃদ্ধা আমার কাছেও এসেছিল, যদি আগে জানতাম তাহলে আমি ওই বৃদ্ধাকে খাবার খাওয়াতাম। ইস, কি ভুলটাই না করেছি।
হ্যাঁ রে কাকুলি, ওই বৃদ্ধা আমার কাছেও এসেছিল। যদি বৃদ্ধাকে তাড়িয়ে না দিয়ে খাবার দিতাম তাহলে টোনাটুনির পরিবর্তে আমি ধনী হতাম। দিদিরা, সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে, আর সেই সুযোগকে সততা আর নির্লোভের সাথে সৎ ব্যবহার করা উচিত, বুঝলে? টোনার কথায় ওরা প্রতিউত্তর না করে আফসোস করতে করতে সেখান থেকে উড়ে চলে যায়। আর এদিকে টোনাটুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার বাগানের ফুলগুলো তুলে বাজারে বিক্রি করার জন্য একটা কাজের পাখি লাগবে। তোদের মধ্যে কেউ কি আমার বাগানে কাজ করতে পারবি? না গো ইগল দাদা, সপ্তাহে একদিন মাত্র ছুটি পাই, সেই দিনটায় আবার কাজ করতে পারবো না। আমি করব ইগল দাদা, আমি কাল সকাল সকাল ঠিক তোমার বাগানে চলে আসবো। যাক বাবা, তাহলে এবার চিন্তামুক্ত হলাম। কিরে টুনি, একটা দিন কাজ না করে বিশ্রাম নিতে তো পারতি। তাছাড়া এত পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বি, বুঝেছিস? জীবনে সুখী হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে টিয়ে দিদি। তাছাড়া কতদিন আর এভাবে অন্যের জমিতে কাজ করব বলো তো? নিজেরও তো কিছু উন্নতি করতে হবে। কি টুনি, তুই তো খুব কাজের পাখি দেখছি। বেলা হতে না হতেই বাগানের সবগুলো ফুল তুলে ফেলেছিস। খুব ভালো রে টুনি, খুব ভালো। তোর কাজের প্রতি এত ভালোবাসা দেখে আমার যে খুব ভালো লাগলো। যা, এবার ফুলগুলো বাজারে নিয়ে যা। সেখানে আমার এক পরিচিত বন্ধু ফলের দোকানের পাশে তোর জন্য অপেক্ষা করছে। এরপর টুনি সবগুলো ফুলের ডালি একটা ঠেলাগাড়িতে নিয়ে বাজারে চলে আসে। আর ইগলের সে বন্ধুকে সবগুলো ফুল বুঝিয়ে দেয়। এ কি ইগল দাদা, তুমি আমাকে এতগুলো টাকা দিচ্ছ কেন? কারণ তোর কাজ আমার খুব পছন্দ হয়েছে। যা যা, এবার তুই যা। টনি টাকা নিয়ে বাড়িতে চলে আসে আর সেই টাকা একটা মাটির ব্যাংকে জমিয়ে রাখে। অনেক কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছি। এখন যদি একটা পুকুর কিনতে পারি তাহলে তাতে মাছ চাষ করব, আর মাছ চাষ করে সুখে দিন কাটাবো। যাই, এখন একটু বিশ্রাম নেই। টনি ছিল খুবই পরিশ্রমী পাখি। সে চাইতো পরিশ্রম করে নিজে প্রতিষ্ঠিত হবে। একই কাণ্ড, কিছুদিন আগে কতগুলো টাকার মাছ কিনে নিলাম, কিন্তু জালে কোনো মাছই উঠছে না কেন? ব্যাপারটা কি বলো তো কাকুলি? সেটা আমি কি করে বলবো? দেখো, রাতে আবার কোনো চোর সবগুলো মাছ চুরি করেছে নাকি? ঠিক বলেছো, এই চোরের জ্বালায় মাছ চাষ করেও শান্তি নেই। শোনো কাকুলি, আমরা বরং আমাদের পুকুরটা বিক্রি করে দেই, তাহলে অন্তত চোরের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ঠিক বলেছো কালু, তুমি আজই এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দাও। যেমন কথা তেমন কাজ। কাকুলি আর কালু তার পুকুরের পাশে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ কি, কালু দাদা তার পুকুর বিক্রি করবে? ভালোই হলো, আমি বরং এই পুকুরটাই কিনে নিব। তাছাড়া আমার বাড়ি থেকে পুকুরটা অনেকটা কাছে। যাই, কালু দাদার কাছে যাই। কি রে টুনি, তুই আমার বাড়িতে কেন এসেছিস? মানে আমি তোমার পুকুরটা কিনতে চাই কালু দাদা। তাই নাকি? তাহলে আজই আমাকে 5,000 টাকা দে, আর পুকুরটা তুই তোর নামে নিয়ে নে। কালুর কথা শুনে টুনি তখনই বাড়িতে চলে আসে আর মাটির ব্যাংক ভেঙে 5,000 টাকা নিয়ে আসে। এই নে ওই পুকুরের দলিল, আজ থেকে ওই পুকুর তোর। এরপর টনি নিজের পুকুরে অনেকগুলো মাছের পোনা ছেড়ে দেয় আর সেই মাছদের 3 বেলা খাবার খেতে দেয়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এতদিনে হয়তো মাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আজ আমার পুকুরের মাছ তুলে মাছ ভাত খাবো। যেমন কথা তেমন কাজ। এরপর টুনি একটা জাল নিয়ে পুকুরে যায় আর বেশ কয়েকবার পুকুরে জাল ফেলতে থাকে, কিন্তু প্রতিবারই কোনো জালে মাছ আটকা পড়ে না। কি ব্যাপার, জালে কোনো মাছ উঠছে না কেন? এতগুলো মাছ ছাড়লাম, অন্তত 2টো মাছ তো উঠবে। তবে কি আমার পুকুরের ওপর কোনো চোরের নজর পড়লো? না না, এবার আমাকে ভালো করে পাহারা দিতে হবে। রোজ রাতে একবার করে পুকুর দেখতে আসে। হঠাৎ একদিন
রোজ রোজ এত মাছ খেতে পারছি, ভাবতেই আনন্দে বুকটা জড়িয়ে যাচ্ছে। কিন্তু এই মাছগুলো যদি ভেজে খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু কি আর করব, আমি তো এক পেতনি, আমি তো আর মাছ ভেজে খেতে পারি না। বদমাস পেতনি, একে তো আমার পুকুরের মাছগুলো খেয়ে আমার লোকসান করছিস, তার উপর আবার ভাজা মাছ খেতে চাচ্ছিস। সব মাছ খাওয়া শেষ, এবার একটু ঘুমিয়ে যাই। কাল ঠিক এই পুকুরের মাছ ছেড়ে দেয়া হবে, তখন আবারও পেট ভরে মাছ খাবো। খাওয়াচ্ছি তোকে আমি পেট ভরে মাছ, এবার তোর আমি এমন অবস্থা করব তাতে তুই আমার পুকুরের মাছ খাওয়ার জরিমানাও দিবি, আর সাথে চিরতরে এখান থেকে বিদায় নিবি। এরপর টুনি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন টুনি তান্ত্রিক বাবার কাছে চলে আসে আর তান্ত্রিক বাবাকে পেতনির কথা খুলে বলে। সবই তো শুনলেন বাবা, এবার আপনি ওকে ওই তাল গাছ থেকে তাড়ানোর ব্যবস্থা করুন, তা না হলে যে আমি আবার পুকুরে মাছ চাষ করতে পারবো না। হিল বাবা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি রে মা। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি আজ রাতে ওই পেতনিকে আমার বোতলে বন্দি করে ফেলবো। তবে এর জন্য আমাকে পুরো 2000 টাকা দিতে হবে। কি পারবি তো দিতে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপনাকে 2000 টাকা দিব। এবার তাহলে আমি আসি বাবা। টুনি তান্ত্রিকের কাছ থেকে চলে আসে আর রাত হতে তান্ত্রিক মন্ত্রভূত পানি ও একটা বোতল নিয়ে তাল গাছের নিচে চলে আসে। একই কাণ্ড, হঠাৎ এরকম বাজে গন্ধ কোত্থেকে আসছে? ও বুঝেছি, ওই পাখি তান্ত্রিকটা আমাকে বন্দি করার জন্য নিশ্চয়ই এখানে এসেছে। তবে দেখ তোর আমি কি অবস্থা করে। এই কথা বলে পেতনি গাছ থেকে নিচে নেমে আসে আর পেতনিকে দেখে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। হিং চিং ছট, বোতলে পেতনি চলে আয় ফটাফট, হাপুস হুপুস। কে রে আমাকে বন্দি করবে বলছি? দেখ কে কাকে বন্দি করে রে। আমার শক্তির সাথে কোনো তান্ত্রিক পারবে না, আর কেউ আমাকে এই তাল গাছ থেকে তাড়াতেও পারবে না। ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও কেউ আমাকে এই শক্তিশালী পেতনির হাত থেকে বাঁচাও। না না, তান্ত্রিক বাবা আমার জন্য বিপদে পড়েছে, যেভাবেই হোক তান্ত্রিক বাবাকে বাঁচাতেই হবে। আমার শক্তি নেই তো কি হয়েছে, আমি ওকে বুদ্ধিতেই হারিয়ে দিব। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। পরের দিন সকাল হতে না হতেই পেতনি তাল গাছের নিচে একটা ভাজা মাছের প্লেট দেখতে পায়। ও মা গো মা, কি সুন্দর ভাজা মাছ, দেখেই জিভে জল চলে এলো। না জানি খেতে কতটা সুস্বাদু হবে। না বাবা, আমার আর তর সইছে না। এরপর পেতনি যেই না ভাজা মাছগুলো খায়, সাথে সাথে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবারে চাল, ওরে বাবারে মুখটা জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে। পানি, কেউ পানি দাও। কি ব্যাপার পেতনি, ঝাল লেগেছে বুঝি? তা তুমি চাইলে আমি তোমাকে মিষ্টিগুলো দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। ওরে বাবারে, বল বল তোর কি শর্ত? আমি মেনে নেব, তবু আমাকে এক্ষুনি মিষ্টিগুলো দে। তাহলে শোনো, তুমি এতদিনে আমার পুকুরের অনেক মাছ খেয়ে আমার লোকসান করেছো, তাই আমার পুকুরের মাছ খাওয়ার জরিমানা দাও আর তান্ত্রিক বাবাকে মুক্ত করে দাও। যেমন কথা তেমন কাজ। পেতনি জাদু করে টুনির পুকুরে রঙিন মাছ ছেড়ে দেয় আর তান্ত্রিককে মুক্ত করে দেয়। এই রঙিন মাছ তোর পুকুর থেকে কখনো শেষ হবে না। এগুলো বিক্রি করে তুই ধনী হতে পারবি। দে এখন মিষ্টিগুলো দে। এরপর টুনি পেতনিকে মিষ্টিগুলো খেতে দেয় আর সেই মিষ্টি খেয়ে পেতনি আবারও চিৎকার করতে থাকে। ওরে বাবারে, এটা তুই আমাকে কেমন মিষ্টি খাওয়ালি রে? এটা যে মরিচের মিষ্টি। পালাই বাবা, এই টনি আমাকে জাল খাইয়ে মেরে ফেলবে বাবা। পেতনি
স্তব্ধ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনির বুদ্ধি দেখে তান্ত্রিক বলে, সত্যি টুনিমা, তোর বুদ্ধির জবাব নেই। আজ আমি তোর থেকে শিখলাম যে শক্তি না থাকলেও বুদ্ধিতে জেতা যায়। দেখলে তো বন্ধুরা, কখনো কখনো বুদ্ধির জোরে জয়লাভ করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।